হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আমাদের লাস্ট ভিডিওতে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। দেয়ার আফটার আমরা মাসেল নিয়ে আলোচনা করবো বলেছিলাম। তো আজকে মাসেলস ওয়ান শট ভিডিওর মতো করে আমরা আলোচনা করবো মাসেল থেকে যা যা টপিকগুলো আছে, স্পেসিফিক্যালি স্ট্রাকচার অফ মাসেলস, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ মাসেলসগুলো যেগুলো আছে, স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল, এগুলোর স্ট্রাকচার আলোচনা করবো। দেয়ার আফটার দেয়ার প্রপার্টিজ, দেয়ার আফটার মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, দিয়ে সেখানে আর কিছু আমাদের 9-10 সিলেবাসে একটু তোমরা ভালো করে লক্ষ্য করলে ওখানে দেখবে আইসোমেট্রিক কন্ট্রাকশন এবং আইসোটনিক কন্ট্রাকশন, এগুলো নিয়ে আমাদের আলোচনা করার আছে। তো এগুলোই আজকে আমরা আলোচনা করবো। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে করে ভিডিওর লিঙ্ক এবং নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। আর যারা অলরেডি এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু চ্যানেলটি দেখছো, ভিডিওগুলো দেখছো, তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো শুরু করা যাক তাহলে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেশি বা মাসেল। পেশি বা মাসেল। তো আমরা জানি যে এই মাসেলের টাইপসগুলোতে যদি যাই, আমরা তিন ধরনের টাইপস পড়বো বেসিক্যালি। একটা হচ্ছে আমার স্কেলেটাল মাসেল বা অস্থিপেশি, আরেকটা হচ্ছে স্মুথ মাসেলস বা মসৃণ পেশি, এবং আরেকটা হচ্ছে আমাদের কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি। তো এই তিনটাকে আমরা আলোচনা করব, সেটা আমরা ছকের মাধ্যমে আলোচনা করব, যাতে খুব অল্প সময়ের মধ্যে তাদের সাথে অ্যাসোসিয়েটেড যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো আমাদের হয়ে যায়। তো এখানে আমরা একটা ছক করে নিই আগে, যেই ছকের মাধ্যমে আমরা এই তিন ধরনের মাসেলসকে জেনে নেব। ওকে, এতটা দরকার নেই আমাদের, যাই হোক এরকম করলেই হয়ে যাবে। এক হচ্ছে এদিকে প্যারামিটারগুলোকে রাখবো, দুই হচ্ছে আমরা এই তিন ধরনের পেশিকে এদিকে রাখবো, এবং তিন। তো এদিকে হচ্ছে প্যারামিটার, স্কেলেটাল মাসেল বা অস্থিপেশি, মসৃণ পেশি বা স্মুথ মাসেল, আর এদিকে রাখবো আমরা হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল। হৃৎপেশি বা কার্ডিয়াক মাসেল। ওকে, এটাকে আমরা কি বলছি? স্কেলেটাল মাসেল। স্কেলেটাল, এটাকে আমরা বলছি স্মুথ, আর এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। রাইট। তো যে প্যারামিটারগুলোর উপর বেস করে আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে প্রথমত এদের স্ট্রাকচার দেখবো, অর্থাৎ ডায়াগ্রাম আমরা দেখে নেবো। প্রথমত আমরা কী দেখবো? এদের না ডায়াগ্রাম আমরা দেখবো। নাম্বার ওয়ানে কী দেখবো? আমরা এদের ডায়াগ্রাম, কীরকম দেখতে হয় এই পেশিগুলো। অস্থিপেশি আর এটা এরকম দেখতে, স্ট্রাইয়েশন দেখতে পারবো এরকম আমরা, রাইট। এবং নিউক্লিয়াস যে থাকে, নিউক্লিয়াসগুলো এদিকে দেখতে পাবো, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি আমরা, রাইট। আচ্ছা, মসৃণ পেশি যদি স্ট্রাকচার দেখি, মসৃণ পেশি এরকম দেখতে হবে, এবং এদের যে নিউক্লিয়াস এরকম দেখতে। কার্ডিয়াক মাসেলস যদি দেখি, কার্ডিয়াক মাসেলস এরকম দেখতে পারবো আমরা, রাইট। আচ্ছা, এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখতে পারবো আমরা, আর নিউক্লিয়াস দেখতে পারবো, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তো এইরকম হচ্ছে এদের স্ট্রাকচারটা দেখতে, আমরা খুব সিম্পলিফাইড ওয়েতে আমরা ছবিগুলো করছি। নেক্সট আমরা এদের লোকেশন দেখব, এরা কোথায় অবস্থিত, লোকেশন বা স্থান। তো যেহেতু এরা স্কেলেটাল মাসেল, তাহলে আমাদের স্কেলেটন সিস্টেম, অর্থাৎ আমাদের যে হাড্ডিগুলো রয়েছে সেই হাড্ডিগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকবে এগুলো। তো এদের অবস্থান হয়ে যাবে অস্থির সঙ্গে জড়িত থাকে, অস্থির সঙ্গে জড়িত থাকে। নেক্সট, মসৃণ পেশিগুলো কোথায় থাকে? না আমাদের যে ভিসেরাল অর্গান, অর্থাৎ আন্তর্যন্ত্রগুলো, অর্থাৎ আমাদের যে পাকস্থলী, আমাদের যে লাংস, আমাদের লিভার, আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এই যে স্ট্রাকচারগুলো অর্থাৎ আন্তর্যন্ত্র বা ভিসেরাল অর্গানগুলো, সেই অর্গানগুলোতে কিন্তু এই পেশিগুলো থাকে। ভিসেরাল অর্গান বা আন্তর্যন্ত্র। আর কার্ডিয়াক মাসেল বুঝতেই পারছো, হৃৎপিণ্ডে থাকে কার্ডিয়াক মাসেল, রাইট। আচ্ছা,
নেক্সট অপশন চলে যাবো আমরা লোকেশনের পর স্ট্রাইয়েশন। স্ট্রাইয়েশন রেখা দেখা যায়, স্ট্রাইয়েশনের রেখা দেখা যাচ্ছে, তো স্ট্রাইয়েশন আমরা কি করব, প্রেজেন্ট, অর্থাৎ স্ট্রাইয়েশন দেখা যায় এদের মধ্যে। অস্থিপেশির মধ্যে সরেখ হয়, মসৃণ পেশির মধ্যে কোনো স্ট্রাইয়েশন দেখতে পাচ্ছি না, সো অ্যাবসেন্ট। হৃৎপেশির মধ্যে স্ট্রাইয়েশন দেখা যায়, প্রেজেন্ট। ওকে, লোকেশন স্ট্রাইয়েশন হলো। আচ্ছা, নেক্সট আমরা করব নেচার, প্রকৃতি। এদের প্রকৃতি কীরকম হয়, যেমন এই অস্থিপেশিগুলো আমার ইচ্ছাধীন থাকে, আমি চাইলে এই অস্থিপেশিকে সংকোচন করাতে পারবো, প্রসারণ করাতে পারবো, রাইট। তো এদের নেচার হবে ভলান্টারি বা ঐচ্ছিক। এদের নেচার কী হবে, ঐচ্ছিক বা ভলান্টারি। স্মুথ মাসেল ভিসেরাল অর্গানের যে মাংসপেশিগুলো রয়েছে, আমি কি স্মল ইন্টেস্টাইনের মাংসপেশিটাকে সংকোচন বা প্রসারণ করাতে পারবো? পারবো না। সো ইন দ্যাট সেন্স এটা অনৈচ্ছিক বা ইনভলেন্টারি। আচ্ছা, হৃৎপেশিকেও আমরা জানি যে আমাদের ইচ্ছাধীন না, এটাও অনৈচ্ছিক বা ইনভলেন্টারি। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব নাম্বার অফ নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের পজিশন অফ নিউক্লিয়াস দেখব আমরা। পজিশন অফ নিউক্লিয়াস, পজিশন অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসগুলোর অবস্থান কীরকম। যেমন এখানে দেখতে পাচ্ছি অস্থিপেশির ক্ষেত্রে নিউক্লিয়াসগুলো একদম পরিধি বরাবর আছে, তো নিউক্লিয়াস কী লিখব, পরিধি বরাবর অবস্থিত, পরিধি বরাবর অবস্থিত। অন্যদিকে যদি স্মুথ মাসেলের ক্ষেত্রে দেখি নিউক্লিয়াস একদম কেন্দ্রস্থিত, কেন্দ্রে অবস্থিত। নিউক্লিয়াস কোথায় অবস্থিত, কেন্দ্রে অবস্থিত। এর ক্ষেত্রেও কি দেখতে পাচ্ছি, কেন্দ্রে অবস্থিত। ওকে, না এবার দেখব নাম্বার অফ নিউক্লিয়াস। পজিশন অফ নিউক্লিয়াস দেখলাম, এবার দেখব নাম্বার অফ নিউক্লিয়াস। নাম্বার অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সংখ্যা কতগুলো আছে। এক্ষেত্রে দেখো নিউক্লিয়াসের সংখ্যা অনেকগুলো আছে। এটা একটা পেশিকোষ, এটা একটা পেশিকোষ, এই পেশিকোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস আছে। সো এটা কি দেবো আমরা, মাল্টি নিউক্লিয়েটেড। মাল্টি নিউক্লিয়েটেড, অর এটাকে সিনসাইটিয়ামও বলা হয়। যখনই অধিকাংশ পরিমাণে নিউক্লিয়াস থাকে একটা কোষের মধ্যে, সেটাকে কী বলা হয়, সিনসাইটিয়াম। পেশিকোষের ক্ষেত্রে এটাকে সিনসাইটিয়াম বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এদের ক্ষেত্রে ইউনি নিউক্লিয়েটেড, ইউনি নিউক্লিয়েটেড, একটাই নিউক্লিয়াস আছে। হৃৎপেশির ক্ষেত্রেও ইউনি নিউক্লিয়েটেড। আচ্ছা, এবারে চলে আসি ব্রাঞ্চ। এই পেশির কি ব্রাঞ্চ বা শাখা প্রশাখা দেখা যায়? ব্রাঞ্চ, আমাদের কোনো শাখা প্রশাখা নেই। অস্থিপেশি ব্রাঞ্চ অ্যাবসেন্ট, অস্থিপেশির ব্রাঞ্চ কী হবে, অ্যাবসেন্ট। আচ্ছা, মসৃণ পেশি অ্যাবসেন্ট, কিন্তু হৃৎপেশির শাখা রয়েছে, প্রেজেন্ট। নেক্সট অপশন দেখবো আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা আমরা জানি যে শুধুমাত্র হৃৎপেশির ক্ষেত্রেই রয়েছে, তো এখানে কি হবে, অ্যাবসেন্ট। ইন কেস অফ স্কেলেটাল মাসেল, ইন কেস অফ স্মুথ মাসেল, দিস ইজ অলসো অ্যাবসেন্ট, বাট ইন কেস অফ কার্ডিয়াক মাসেল, intercalated disc is present. So this is how we can differentiate among the skeletal muscles, smooth muscles and cardiac muscle. এই তিনটে পেশির মধ্যে কিন্তু আমরা এইভাবে করে তাদের স্ট্রাকচার এবং তাদের কিছু বৈশিষ্ট্য আমরা এইভাবে পার্থক্য করতে পারবো। ওকে, তো নেক্সট এবার আমরা চলে যাবো এই যে পেশিগুলো, এই তিন ধরনের পেশির ইন জেনারেল, ইন কমন প্রপার্টি। কিছু তো ডিফারেন্সিয়েশন আছে, হৃৎপেশির বৈশিষ্ট্য আর স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেলের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আমরা পাবোই। তাদের প্রপার্টিসগুলোর মধ্যে আমরা কাজের প্রপার্টিসে হোক বা অন্য কিছুতে হোক আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবোই, বাট ইন জেনারেল কতগুলো মাসেল বা পেশিকোষের প্রপার্টি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। তো এখন আমরা আলোচনা করব পেশিকোষের ধর্ম। পেশির ধর্ম, প্রপার্টিজ অফ মাসেল, পেশির ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। তো পেশির অনেকগুলো ধর্ম রয়েছে, তার মধ্যে প্রথম ধর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সাইটেবিলিটি।
বা উত্তেজনশীলতা, এক্সাইটেবিলিটি বা উত্তেজিতা, একটা পেশিতে স্টিমুলাস প্রয়োগ করলে, উদ্দীপনা প্রয়োগ করলে সেটা এক্সাইটেড হয়, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হয়। হোয়াট ইজ এক্সাইটেবিলিটি? না কোনো বাহ্যিক স্টিমুলাসের প্রভাবে সেই পেশিতে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হয়, সেটা কি বলছে? এক্সাইটেবিলিটি। নাও নেক্সট পয়েন্ট বা নেক্সট প্রপার্টি হচ্ছে কন্ট্রাক্টিলিটি বা সংকোচনশীলতা। কন্ট্রাক্টিলিটি বা সংকোচনশীলতা, যে কোনো ধরনের পেশি তার মধ্যে একটা সম্ভাবনা দেখা যায় সেটা সংকুচিত হয়ে যায়, ওকে, এবং সংকোচন হলে তারপর আবার প্রসারণ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কন্ট্রাক্টিলিটি ইজ দ্য প্রপার্টি, ডিউ টু কন্ট্রাক্টিলিটি রিল্যাক্সেশন উইল টেক্স প্লেস। সংকোচনশীলতা, তো এই সংকোচনশীলতা, পেশির সংকোচনশীলতা আবার দু রকমের হয়। একটাকে আমরা বলছি আইসোমেট্রিক বা আইসোটনিক কন্ট্রাকশন, আইসোটনিক কন্ট্রাকশন, আর আরেকটা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন। কি জিনিস আইসোটনিক কন্ট্রাকশন এবং আইসোমেট্রিক কন্ট্রাকশন? না এমন কিছু কাজ আছে, এমন কিছু পেশি সংকোচন হয় যেখানে পেশির যে টোন, আইসোটনিক, আইসো মানে সেম আর টোন মানে পেশির যে ক্ষমতা, পেশির যে ভার বহনের ক্ষমতা, সেই টোন সেটা সেম থাকবে, বাট তার যে পেশির দৈর্ঘ্য, পেশিতন্তুর যে দৈর্ঘ্য সেটা হ্রাস পাবে। তো আইসোটনিক কন্ট্রাকশনের ক্ষেত্রে যে প্রপার্টিটা আমরা দেখব যে এক্ষেত্রে পেশির দৈর্ঘ্য হ্রাস পায়, পেশির দৈর্ঘ্য হ্রাস পায় ও স্থূলতা বৃদ্ধি পায়, কিন্তু টান সমান থাকে, কীরকম? ধরো আমি একটা ডাম্বেল উঠাচ্ছি, সাপোজ ডাম্বেল উঠাচ্ছি, বা আমি একটা বই উঠাচ্ছি, একটা ভারী বই, সাপোজ এই বইটাকে আমি উঠাচ্ছি। তো এইভাবে করে উঠানোর সময় আমার এই পেশির এইখানটায়, আমার এই পেশিটা এখানে সংকুচিত হলো এবং আয়তনটার জায়গায় স্থূলত্ব, প্রস্থে এটা বৃদ্ধি পেল, কিন্তু এর যে টান, এই যে ওজনটা, টানটা সেম থাকলো, এই ওজনটা সেম থাকলো। যতবার আমি আপ ডাউন করছি, মাসল ফ্লেক্স করছি আমি এখানে, সেইখানে কিন্তু আমার পেশির দৈর্ঘ্যটা কমে গেল এবং প্রস্থে বৃদ্ধি পেল, কিন্তু টানটা সেম থাকলো। সেই ধরনের অ্যাক্টিভিটিকে, কন্ট্রাকশনকে আমরা বলছি আইসোমেট্রিক কন্ট্রাকশন। তো এর এক্সাম্পল কী হবে? মাসল ফ্লেক্সন। এর এক্সাম্পল কী হবে? মাসল ফ্লেক্স, মাসল বা আর্ম ফ্লেক্স বলতে পারি আমরা, বাহুগুলো ফ্লেক্স করা, আর্ম ফ্লেক্স, ওকে। বাট আইসোমেট্রিক কন্ট্রাকশন কী হবে? না এই ক্ষেত্রে পেশির দৈর্ঘ্য পরিবর্তন হবে না, পেশির দৈর্ঘ্য পরিবর্তন হয় না, কিন্তু টান বৃদ্ধি পায়, আর টানের পরিবর্তন হয়, ওকে, টান পরিবর্তিত হয়। কীরকম? ধরো আমি এক বালতি জল, হাতের মধ্যে এক বালতি জল নিয়েছি, বালতি ভর্তি করে জল নিয়েছি, সেটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার হাতটা কিন্তু স্ট্রেট আছে, তো মাসেলের আমার কোনো কন্ট্রাকশন হচ্ছে না ইন দ্যাট সেন্স, বাট আমি সেটাকে কন্ট্রাকশন ধরবো কারণ সেখানে টান বৃদ্ধি পাচ্ছে, ওকে। যেহেতু ওই বালতির যে ভর বা ভার, যে ওজন, সেই ওজনের জন্য কি হচ্ছে, আমার অভিকর্ষের দিকে একটা টান ফিল করছে বালতিটা, এবং সেইটার জন্য কি হচ্ছে, আমার যে এইখানে পেশি, সেই পেশির টানটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বাট তার যে লেন্থ, সেই লেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। তো পেশির দৈর্ঘ্য পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে, কিন্তু টান পরিবর্তিত হয়। তো এর এক্সাম্পল কি? জল ভর্তি বালতি নিয়ে হেঁটে যাওয়া, জল ভর্তি বালতি নিয়ে হেঁটে যাওয়া, বা ধরো অভিকর্ষের বিরুদ্ধে আমাদের যে শরীরের দেহভঙ্গি বজায় রাখা, অভিকর্ষজ বলের বিরুদ্ধে, অভিকর্ষের বিরুদ্ধে দেহভঙ্গি বজায় রাখা, এইগুলো হলো আইসোমেট্রিক কন্ট্রাকশনের এক্সাম্পল। তো কন্ট্রাক্টিলিটি একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি পেশির জন্য। নেক্সট প্রপার্টি যেটা দেখবো আমরা, সেটাকে আমরা বলছি
অল অর নান রেসপন্স, পূর্ণ ও ব্যর্থ সূত্র, পূর্ণ ও ব্যর্থ সূত্র, অল অর নান রেসপন্স। কী জিনিস বলছে? কোনো স্টিমুলাস যখন পেশির উপর প্রযোজ্য হয়, সেই স্টিমুলাসের প্রভাবে পেশি হয় রেসপন্স করবে, এবং রেসপন্স করলে ফুল ফ্লেজেড রেসপন্স করবে, পুরো দমে রেসপন্স করবে, অথবা কোনো রকমভাবেই রেসপন্স করবে না। ওকে, তো সেটাকে আমরা বলছি অল। হয় সেটা কাজ করলে ভালোভাবে কাজ করবে, যেটা আমরা বলি পড়াশোনা করলে ছোটোবেলা থেকে বাবা বলতো ভালো করে পড়াশোনা কর, হয় পড়াশোনা করলে ভালো করে পড়াশোনা কর, নাহলে পড়াশোনা ছেড়ে দেয়। তো সেরকমই একটা ব্যাপার, পেশিতে স্টিমুলাস অ্যাপ্লাই হলে পারে পেশি হয় তার সর্বাধিক ক্ষমতা পোটেনশিয়ালিটি দিয়ে সেই পেশিটা রেসপন্স করবে, অথবা সেটা রেসপন্স করবে না। সেটাকে আমরা বলছি অল অর নন রেসপন্স। ওকে, তো নেক্সট পয়েন্টে আমরা চলে যাব, সেটা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড বা নিঃসারকাল। রিফ্র্যাক্টরি পিরিয়ড অর নিঃসারকাল। কি জিনিস? পেশিতে যখন আমরা কোনো স্টিমুলাস অ্যাপ্লাই করছি, কোনো একটা পেশিতে আমি একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, আমি সারা দিলাম, কিছুক্ষণ পর আবার একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, আবার একটা স্টিমুলাস অ্যাপ্লাই করলাম, কন্টিনিউয়াস স্টিমুলাস অ্যাপ্লাই করে আছি, বাট কোনো সাড়া দিচ্ছি না। তারপর অনেকক্ষণ পর একটা স্টিমুলাসে সাড়া দিলাম, ধরো সাপোজ কেউ একজন ডাকলো কাউকে, সে সাড়া দিল, তারপর সে তাকে বারবার ঘন ঘন ডাকছে, তো সে কী করলো? সাড়া দেওয়া বন্ধ করে দিল। তা বিরক্ত হয়ে অনেকক্ষণ পর সে আবার সাড়া দিল, মানে সে বারবার স্টিমুলাস অ্যাপ্লাই করার পর অনেকক্ষণ পর সাড়া দিল। তো প্রথমবার যে সাড়াটা দিয়েছিল আর তারপর বিরক্ত হওয়ার পর অনেকক্ষণ পর যে সাড়াটা দিল, এই দুটোর মাঝখানেও সাড়া দেয়নি, কোনো রেসপন্স করেনি, এইটাকে বলছে পেশির নিঃসারকাল বা রিফ্র্যাক্টিভ পিরিয়ড। তাহলে একটা স্টিমুলাস হওয়ার পর পেশি যখন রেসপন্স করলো, আফটার ফার্স্ট স্টিমুলাস হোয়েন মাসল রেসপন্ডেড, ঠিক আছে, মানে কন্ট্র্যাক্ট করলো, তারপর ঘন ঘন স্টিমুলাস দেওয়া হলো, ওকে, তারপর ঘন ঘন স্টিমুলাস দেওয়া হলো, কিন্তু ও রেসপন্স করেনি, অনেকক্ষণ পর আবার একটা পর রেসপন্স করলো। তো এই দুটোর মাঝখানে যে পিরিয়ডটা, সেটা কি বলছে? রিফ্র্যাক্টিভ পিরিয়ড বা নিঃসারকাল। তো ইন দ্যাট সেন্স রিফ্র্যাক্টিভ পিরিয়ড আমরা বলছি দ্য স্টিমুলাইজ বা স্টিমুলাই ইন হুইচ মাসল ডাজন্ট রিপ্লাই। ওকে, উদ্দীপনা, এমন একটা উদ্দীপনা যে উদ্দীপনায় পেশি সাড়া দেয় না, সেটাকেই নিঃসারকাল বলা হচ্ছে। যে উদ্দীপনায় পেশি সাড়া দেয় না। ছোটো বাচ্চারা যখন বাবা মাকে জ্বালায়, প্রথমবার একবার ডাক দিল, ঠিক আছে, বাবা মা রেসপন্স করলো, তারপর ঘন ঘন বিরক্ত করছে বাবা মাকে, কিন্তু বাবা মা তখন মাঝখানে রেসপন্স করছে না, আর অনেকক্ষণ পর একটা রেসপন্স দিল। কী রেসপন্স? না, দিল পিঠের মধ্যে একটা বাড়ি। তো এই প্রথম রেসপন্স আর দ্বিতীয় রেসপন্সের মাঝখানে কোনো রেসপন্স ছিল না, সাইলেন্স জোন ছিল। এই দুটোর মাঝখানের যে টাইম পিরিয়ডটা, সেটাকে আমরা বলছি রিফ্র্যাক্টরি পিরিয়ড বা নিঃসারকাল, যে উদ্দীপনায় বেশি সাড়া দেয় না। তো এখানে আমরা একটু নোট ডাউন করে রাখবো যে স্কেলেটাল মাসল এর যে নিঃসারকাল রিফ্র্যাক্টিভ পিরিয়ড আরপি, রিফ্র্যাক্টিভ পিরিয়ড 0.01 সেকেন্ড। অন্যদিকে কার্ডিয়াক মাসল, যেটা খুব ইম্পর্টেন্ট, কার্ডিয়াক মাসল, তার রিফ্র্যাক্টিভ পিরিয়ড 0.53 সেকেন্ড, অনেকটা বেশি। আমরা জানি যে হৃৎপেশির নিঃসারকাল অনেকটা বেশি, কারণ স্কেলেটাল মাসল কি হচ্ছে 0.01 সেকেন্ডের মধ্যে আবার রেসপন্স করছে, আবার রেসপন্স করছে, আবার রেসপন্স করছে। বাট কার্ডিয়াক মাসলকে 0.053 সেকেন্ড সময়ের মধ্যে যদি তুমি আবার স্টিমুলাস দাও, সে কিন্তু বিট করবে না, হার্ট মাসল কন্ট্র্যাক্ট করবে না। যে আমাদের অলিন্দেয় নিলয়ের যে পেশিগুলো রয়েছে, তার কিন্তু 0.53 সেকেন্ডের জন্য আর একবার কন্ট্র্যাক্ট করলো, আবার 0.53 সেকেন্ড পর আবার কন্ট্র্যাক্ট করবে। এখানে তুমি মাঝখানে তুমি যত স্টিমুলাস দাও, ইট উইল নট কন্ট্র্যাক্ট, এটা কন্ট্র্যাক্ট করবে না। ওকে, এই সময়কালটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ পিরিয়ড বা নিঃসারকাল। ওকে, নেক্সট আমাদের যে প্রপার্টিসটা আছে, সেটা হচ্ছে টিটেনাস, সেটা সরি ফ্যাটিক। নেক্সট প্রপার্টি চলে যাবে ফ্যাটিক বা অবসাদ, পেশির অবসাদ ধর্মিতা বা ফ্যাটিক। নাম্বার 5 সেটা কি হয়ে যাবে? ফ্যাটিক বা অবসাদ। কী জিনিস? না, একটা পেশিতে বারবার স্টিমুলাস দিচ্ছি, আমি বারবার স্টিমুলাস দিচ্ছি। ধরো আমি এখানে বারবার ডাম্বেল উঠাচ্ছি, এক্সারসাইজ করছি, ঠিক আছে, অত্যাধিক সময় ধরে এক্সারসাইজ করছি, তো কী হবে? পেশি এক সময় হাঁপিয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। কেন ক্লান্ত হয়ে যাবে? কারণ পেশি কাজ করতে করতে ওর মধ্যে অক্সিজেন শেষ হয়ে যাবে, গ্লাইকোজেন ইউটিলাইজ হয়ে যাবে। তো ওখানে গ্লাইকোজেন ইউটিলাইজ হয়ে গিয়ে অক্সিজেনের অভাব হলে পারে ল্যাকটিক অ্যাসিড জমা হবে। ওকে, তো এটা কি বলছে? পেশির অবসাদগ্রস্ততা বা ফ্যাটিক। বারবার স্টিমুলাস দিচ্ছি উইথিন এ শর্ট স্প্যান অফ টাইম, খুব অল্প সময়ের জন্য আমি কি করছি? বারবার স্টিমুলাস দিচ্ছি, স্বল্প সময়ে অত্যাধিক উদ্দীপনা প্রয়োগ। এটাকে কি বলছে? স্বল্প সময়ে অত্যাধিক উদ্দীপনা, সরি স্বল্প সময় অত্যাধিক উদ্দীপনা, না না না, স্বল্প সময় অত্যাধিক উদ্দীপনা না, এটা হবে
অত্যাধিক সাড়া প্রদান, অত্যাধিক সাড়া প্রদান করা, বারবার সাড়া প্রদান করার ফলে, পেশি বারবার স্টিমুলাস এবং রেসপন্স করার ফলে গ্লাইকোজেন প্লাস O2 এর অভাব ঘটবে। ওকে, এবং ল্যাকটিক অ্যাসিড জমা হবে, ল্যাকটিক অ্যাসিড সঞ্চয় হবে। এটাকেই আমরা বলছি ফ্যাটিক বা অবসাদগ্রস্ততা, যে কারণে ছোটোবেলায় আমাদের খুব খেলাধুলা করলে পারে হাত পাগুলো সন্ধ্যার পর থেকে ব্যথা হওয়া শুরু করতো। আচ্ছা, তো অত্যাধিক সাড়া প্রদান ক্ষেত্রে এক্সারসাইজ, যখন আমরা জিমে যাই বা এক্সারসাইজ করি, ওখানে আমাদের সেট হিসেবে দিতে বলা হয়। তো সেই সেটগুলোতে কি হয়, প্রথম সেটে 5টা, পরের সেটে 5টা, এরকম করে দিতে দিতে তার লাস্টের সেটগুলোতে কিন্তু আমরা 5টা করে বা 10টা করে সেটা মেনটেন করতে পারি না, তখন 3টে 4টেতে সেটা নেমে আসে। তো এই পেশি অবসাদগ্রস্ত হতে, অত্যাধিক পরিশ্রমের ফলে পেশি কী হতে থাকে, অত্যাধিক স্টিমুলাস, অত্যাধিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতে করতে পেশি একসময় অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ওকে, এটাকে আমরা বলছি ফ্যাটিক। তো এই অবসাদগ্রস্ত অবস্থা পেশির আবার আমরা রিকভার করতে পারি, কিছুক্ষণ সাময়িক রেস্ট নিলে পারে, ঠিক আছে, আমাদের অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয় এবং সেই ফ্যাটিক অবস্থা থেকে আমরা রিকভারও করতে পারি। ওকে, তো নেক্সট টপিক হচ্ছে আমাদের, বা নেক্সট পয়েন্ট পেশির ধর্ম হচ্ছে টিটেনাস। টিটেনাস যেটা একটা রোগও বলি আমরা অনেক সময়, টিটেনাস রোগ, বাট এটা একটা প্রপার্টি পেশির। নাম্বার 6 সেটা হচ্ছে টিটেনাস। টিটেনাস খুবই ইম্পর্টেন্ট। টিটেনাস একটা রোগ, ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক সয়েল ব্যাকটেরিয়ার কারণে আমাদের এই টিটেনাস রোগ, বা বাংলা যেটাকে আমরা বলি ধনুষ্টঙ্কার রোগ, সেটা হয়, হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ আওয়ার মাসেল প্রপার্টি। একটা পেশি স্বল্প সময়ের জন্য অত্যাধিক যদি স্টিমুলাস প্রয়োগ করা হয়, তো পেশির যে শিথিলতা, রিল্যাক্স করার যে ক্ষমতা, সেটা লস করে যায়, কন্ট্র্যাক্ট করে থেকে যায়। ঠিক আছে, ঘন 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 স্টিমুলাস দিচ্ছি, ঘন ঘন স্টিমুলাস দিচ্ছি, তো পেশি কী হবে, কন্ট্র্যাক্ট করতে করতে কন্ট্র্যাক্ট রিল্যাক্স, একটা পেশি কন্ট্র্যাক্ট করছে রিল্যাক্স করছে, কন্ট্র্যাক্ট করছে রিল্যাক্স করছে, বাট এত বেশি মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি এত বেশি স্টিমুলাস প্রয়োগ করছি যে কন্ট্র্যাক্ট করে রিল্যাক্স করতে পারছে না, রিল্যাক্স করাটা ভুলে যাচ্ছে, কন্ট্রাক্ট করে থেকে গেল। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে টিটেনাস। ওকে, স্বল্প সময়ে অত্যাধিক উদ্দীপনা প্রয়োগ করলে পেশির শিথিলতা বা রিল্যাক্স করার ক্ষমতা হারিয়ে যায়, পেশির শিথিলতা হ্রাস পায়, অর্থাৎ কন্ট্র্যাক্ট করে থেকে যায়, অর্থাৎ কন্ট্র্যাক্ট হয়ে থেকে যায়। এটাকেই আমরা বলছি টিটেনাস। ওকে, এটা অনেক সময় আমাদের কী জন্য হয় না, ক্লস্ট্রিডিয়াম টিটেনি আমাদের শরীরে প্রবেশ করে, কোনো কাটা ঘা, কিছু কাটা স্থান রয়েছে, সেখানে যদি সয়েল ব্যাকটেরিয়া প্রবেশ করে যায়, ঠিক আছে, সেখান থেকে কিন্তু আমাদের এই রোগটা হতে পারে। এটা অনেক সময় আমরা জং ধরা বস্তু বা মরচে পড়া লোহা বা টিনের জিনিস দিয়ে কেটে গেলে পারে টেড ভ্যাক নিয়ে থাকি, টিটেনাস ভ্যাকসিন নিয়ে থাকি। তো এই টিটেনাস ভ্যাকসিন অনেক সময় আমরা নিতে চাই না, এটা নিয়ে খুব অবজ্ঞা করি আমরা সময়, খুব হালকাভাবে নিই, বাট এটা একটা খুবই ভয়ঙ্কর রোগ, হালকাভাবে নিলেই কিন্তু বিপদ। এটা কেটে যাওয়ার পর কিন্তু আমাদের 24 ঘন্টার মধ্যে অবশ্যই টিটেনাস ভ্যাকসিনটা নিয়ে নেওয়া দরকার, নাহলে আমার পেশির কিন্তু যে কী বলে ওটাকে, সরি মনে পড়ছে না টার্মটা, প্যারালাইসিস, এটা কিন্তু পেশির প্যারালাইসিস হওয়া বলে না, কারণ ওর রেসপন্স করতে পারবে। এখানে আমার কন্ট্রাক্ট হয়ে থেকে গেল, সাপোজ হাতটা আমি ব্যায়াম করতেছিলাম, ব্যায়াম করতে করতে হঠাৎ করে এরকম হয়ে আছে, হাতটা আর নামতেছে না। ওকে, তো এখানে যদি বাড়ি মারে ডাক্তার, তো এখানে আমি বুঝতে পারবো যেখানে ব্যথা লাগছে, বাট এটাকে আমি রিল্যাক্স করতে পারছি না, তো এটাকে বলছে টিটেনাস। এটা কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়া না। ওকে, অনেক সময় আমরা ভাবতে পারি যে এটা প্যারালাইসিস হয়ে যাওয়া, বাট ইটস নট এ প্যারালাইসিস। ওকে, এটা কন্ট্রাক্ট হয়ে থেকে গেছে, রিল্যাক্স করতে পারছে না। তো এই টিটেনাসটা কিন্তু অনেক সময় শুরু হয় আমাদের লক হওয়ার মাধ্যমে। এই টিটেনাসটা কিভাবে শুরু হয়, বাই লকিং জ লক হয়ে যায়, সবার প্রথমে এটা জ লক হয়, তারপর বাকি অংশে সেটা ছড়িয়ে যেতে থাকে, তো এটাকে জ লক ডিজিজও বলে। টিটেনাস ইজ অলসো নোন অ্যাজ জ লক ডিজিজ, এটাকে জ লক ডিজিজও বলা হয়। কেমন, কারণ প্রথমে আমাদের এই চোয়াল হাই তুলছি, হঠাৎ করে চোয়াল আর বন্ধ হচ্ছে না, কারো কখনো হয়ে থাকতে পারে। তো এটা ক্যালসিয়ামের অভাবে হতে পারে, অনেক সময় নর্মালি আমরা ঠিক হয়ে যায়। ঠিক আছে, পেশি কোষের সংকোচন এবং প্রসারণ ক্যালসিয়ামের জন্য হয়ে থাকে, এটা আমরা ভালো মতো যখন আমরা সংকোচন প্রসারণ কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন স্লাইড ফিলামেন্ট থিওরি পড়বো, তখন দেখবো ক্যালসিয়ামের ভূমিকা কীভাবে পালন করছে। তো সেক্ষেত্রে নর্মালি এই ঘটনাগুলো ঘটে, বাট আমরা এই টিটেনাস রোগের ক্ষেত্রে এটা কিন্তু শুরু হবে জ লক দিয়ে, ফার্দার তারপর সেটা আমাদের নেক, তারপর আমাদের বডি পার্টসগুলোতে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। ওকে, তো টিটেনাসেরই একটা আলটিমেট স্টেজ আবার আমরা দেখতে পারবো, যেটাকে আমরা মৃত্যুর পর দেখি, সেটাকে আমরা বলে থাকি রাইগর মর্টিস। ওকে, সেটাকে আমরা কি বলে থাকি, এখানে ছোট্ট করে দিই আমরা
এটা যদিও প্রপার্টিজের মধ্যে না, এটা একটা ঘটনা, তবু আমরা 7 নম্বর প্রপার্টিতে দেবো রাইগর মর্টিস। রাইগর মর্টিস কী জিনিস না, মৃত্যুর পর পেশি দৃঢ় ও কঠিন হয়ে যাওয়া। মৃত্যুর পর পেশি দৃঢ় ও কঠিন হয়ে যাওয়া। আফটার ডেথ, মৃত্যুর পর পেশি দৃঢ় ও কঠিন হয়ে হওয়া, এটাকে আমরা বলছি রাইগর মর্টিস। এটা কখন শুরু হয়? আফটার ফার্স্ট আওয়ার, মানে মৃত্যুর প্রথম ঘন্টা থেকে 3 আওয়ার, 3 ঘন্টার মধ্যেই ঘটনাটা কমপ্লিট হয়ে যায়। মারা গেল লোকটা, 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, 1 ঘন্টার মধ্যে সব কিছু নর্মাল আছে, হাত পা নাড়াচ্ছে, বাট আফটার 1 আওয়ার ওটা কিন্তু স্টিফ হয়ে যায়। ওকে, এবং এটা 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবং এই ক্ষেত্রেও আমাদের জ লকিং হওয়ার মাধ্যমে সবার প্রথমে জটাই লক হয়, তারপর নেক পার্ট, ওকে, তারপর থোরাক্স, তারপর অ্যাবডোমেন, বাকি আস্তে আস্তে নিচের পার্টগুলো আমার লক হতে থাকে। তো এটাকে আমরা বলছি রিগর মর্টিস। তো এগুলোই হয়ে গেল আমাদের প্রত্যেকটা পেশির ইন জেনারেল প্রপার্টিস। যেমন ফ্যাটিক বা অবসাদগ্রস্ততা, আমাদের হৃদপেশি যেমন অবসাদগ্রস্ততা কম, কারণ হৃদপেশির রিফ্র্যাক্টিভ পিরিয়ড কম, তো হৃদপেশি অবসাদগ্রস্ত হয় না। হৃদপেশি আস্তে আস্তে বিট করে, ও ঘন ঘন অত স্টিমুলাস ওকে দেওয়ার প্রয়োজন হয় না যে ও ক্লান্ত হয়ে যাবে। ওকে, তো হৃদপেশির ক্ষেত্রে নিঃশ্বাসকাল আমার দেখতেই পাচ্ছি অনেক বেশি, স্কেলেটাল মাসেলের ক্ষেত্রে নিঃশ্বাসকাল আমার অনেক কম। তো এগুলো আমার প্রপার্টিস হয়ে গেল। এবার আমরা স্কেলেটাল মাসেল যে রয়েছে তার স্ট্রাকচার দেখব। ওকে, সেখান থেকে আমরা মাসেল কন্ট্রাকশনে চলে যাব। তো এটা আমি ইরেজ করে দিচ্ছি। তো আমরা এখন দেখব স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেল বা অস্থিপেশি বা অস্থিপেশি। ওয়াই অস্থিপেশি? কারণ কন্ট্রাকশন ও রিল্যাক্সেশন বেশিরভাগ আমরা অস্থিপেশির ক্ষেত্রে বাইরে থেকে দেখতে পারি। তো এটাকে নিয়ে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন পেশি সংকোচন প্রসারণের যে ঘটনাটা, সেটা আমরা অস্থিপেশি দিয়েই বুঝে থাকবো। তার জন্য অস্থিপেশির স্ট্রাকচারটা আমাদের জেনে নেওয়া দরকার। সাপোজ এটা একটা পেশি। ওকে, তো এটা একটা বান্ডেল আমি বের করলাম এখান থেকে, আরও কিছু বান্ডেল রয়েছে, এরকম বান্ডেল রয়েছে। আচ্ছা, এখানেও আরও কিছু গোল দেখতে পাচ্ছি আমরা। রাইট, পূর্ব অঞ্চলে দেখতে পারবো আমরা। তো অস্থিপেশিকে নিলে পারে আমরা এরকম দেখতে পারবো, স্ট্রাইশনগুলো। সাপোজ এটা একটা পেশি। ওকে, এটা কি অস্থিপেশির স্ট্রাকচার। তো ওই অস্থিপেশির মধ্যে টোটাল এটা একটা হচ্ছে অস্থিপেশি। তো এই অস্থিপেশি যেটা, সেই অস্থিপেশি কতগুলো পেশি বান্ডেল বা পেশি তন্তু দ্বারা গঠিত হয়েছে। ওকে, এই যে বান্ডেলগুলো, এই যে গোল রাউন্ড স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি, এদেরকে আমরা বলছি ফ্যাসিকিউলি। এদেরকে আমরা কি বলছি? ফ্যাসিকিউলি। ফ্যাসিকিউলি। এবং প্রত্যেকটা ফ্যাসিকিউলির মধ্যে এটা একটা পেশিকোষ। পেশিকোষ, তাহলে অনেকগুলো পেশিকোষ মিলে তৈরি করছে একটা ফ্যাসিকিউলি, অনেকগুলো ফ্যাসিকিউলি মিলে তৈরি করছে একটা বান্ডেল, অনেকগুলো ফ্যাসিকিউলি মিলে তৈরি করছে তন্তুগুচ্ছ। এই বান্ডেলগুলো মিলে আবার কি তৈরি করছে না, একটা পেশি তৈরি করছে। তো এটা যদি আমার পেশি হয়, এটা আমার কি পেশি, এটা ফ্যাসিকিউলি বা পেশি তন্তু, অনেকগুলো পেশি তন্তু গুচ্ছাকারে পেশি তৈরি করছে, এবং পেশি তন্তুগুলো আবার তৈরি হয়েছে পেশি নিয়ে। আবার প্রত্যেকটা পেশির ভেতরে আবার যদি দেখি, এটা যদি পেশি হয়, প্রত্যেকটা পেশির ভেতরে আবার কিছু ডট ডট স্ট্রাকচার দেখতে পারবো। এগুলোকে আবার তখন বলবো মায়োফাইব্রিল। এগুলো কি বলবো? মায়োফাইব্রিল। আচ্ছা, এই পেশির উপর আবার এক বিশেষ ধরনের যোগ কলার আস্তরণ থাকে। পেশির উপর কিসের আস্তরণ থাকে? যোগ কলার আস্তরণ থাকে। তো এই পেশিটাকে, এই জায়গাটাকে যদি আমরা জুম করে আলাদা করে করি, সাপোজ এটা পেশি, এখানে আমার অনেকগুলো ফ্যাসিকিউলি রয়েছে, এখানে আমার অনেকগুলো কী রয়েছে? ফ্যাসিকিউলি রয়েছে সাপোজ। ওকে, এগুলো ফ্যাসিকিউলি, এটা আমার পেশি, এটা আমার ফ্যাসিকিউলি। আচ্ছা, ফ্যাসিকিউলিগুলোর ভেতর আবার কী রয়েছে আমার না, পেশিকোষ রয়েছে। ফ্যাসিকিউলিগুলোর ভেতরে
পেশিকোষ রয়েছে। ওকে, তো এই যে পেশি, এটা এই পেশি বাইরে একটা আবরণ দ্বারা আবৃত থাকে, একটা যোগ কলার আবরণ থাকে। ওকে, টোটাল পেশিটা একটা যোগ কলার আবরণ দ্বারা আবৃত থাকবে। এটাকে আমরা বলবো এপিমাইসিয়াম। এটাকে আমরা কি বলবো? এপিমাইসিয়াম। এই যে লেয়ারটা পুরো পেশিটাকে একটা যোগ কলার আস্তরণ দিয়ে ঘেরা থাকে, এটার নাম কি? এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম কিসের আবরণ? না, এটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু। ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু বা যোগ কলার আস্তরণ, কানেকটিভ টিস্যু। কেমন? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা আমার এপিমাইসিয়াম গঠিত হয়েছে। আচ্ছা, এবারে এর ভেতরে যে ফ্যাসিক্যালগুলো আছে বা পেশিতন্তুগুলো আছে, সেই পেশিতন্তুগুলোর ওপরও কিন্তু এক ধরনের যোগ কলার আবরণ থাকবে। এক ধরনের কিসের আবরণ থাকবে? যোগ কলার আবরণ থাকবে। এগুলোর নাম হয়ে যাবে পেরিমাইসিয়াম। এগুলোর নাম কি হয়ে যাবে? পেরিমাইসিয়াম। এগুলোর নাম হয়ে যাবে পেরিমাইসিয়াম। এগুলোর নাম কি দিয়ে দেব? পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম। ওকে, এটাও কি হবে? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত হবে। এটাও কি হবে? ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত হবে। আচ্ছা, এর ভেতরে কি রয়েছে? এর ভেতরে পেশিকোষ রয়েছে। তো পেশিকোষগুলোর ভেতরেও আবার এক ধরনের আস্তরণ দেখতে পারবো আমরা। পেশিকোষগুলোর ভেতরেও আবার একটা আস্তরণ দেখতে পারবো আমরা, যোগ কলার আবরণ। ওকে, পেশিকোষগুলোর ভেতরেও আবার যোগ কলার আবরণ দেখতে পারবো আমরা। পেশিকোষগুলোর ভেতরেও যোগ কলার আবরণ দেখতে পারবো আমরা। এগুলোকে তখন আমরা বলবো এন্ডোমাইসিয়াম। এগুলোকে তখন কি বলবো আমরা? এন্ডোমাইসিয়াম। ওকে, এটা হয়ে যাবে কি? এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। তাহলে এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম এবং এপিমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম কিন্তু অন্য এক ধরনের যোগ কলা দ্বারা গঠিত হয়, যেটাকে বলে অ্যারিওলার যোগ কলা। এটা কি বলা হয়? অ্যারিওলার যোগ কলা। অ্যারিওলার যোগ কলা। কেমন? তাহলে এন্ডোমাইসিয়াম অ্যারিওলার যোগ কলা দ্বারা গঠিত, পেরিমাইসিয়াম এবং এপিমাইসিয়াম ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। এটা হয়ে গেল। এবার এইখান থেকে একটা পেশিকোষকে নিয়ে যদি আমরা জুম করে দেখি, স্কেলেটাল মাসেলের একটা পেশি, সাপোজ এই পেশিটাকে আমি এখানে জুম করে দেখছি। এই পেশিটাকে যদি এখানে জুম করে দেখি, এরকম দেখা যাবে। সাপোজ এটা একটা পেশি, এইরকম দেখতে। ওকে, তো এই পেশির মধ্যে আমি এরকম ব্যান্ড দেখতে পারবো। পেশির মধ্যে কি দেখতে পারবো? এরকম ব্যান্ড দেখতে পারবো। ওকে, আর মাঝখানে হালকা হালকা জায়গা দেখতে পারবো। আর এইখানে থাকবে আমার নিউক্লিয়াসগুলো। এখানে কি থাকবে? আমার নিউক্লিয়াসগুলো। পরিধির দিকে নিউক্লিয়াস থাকবে, যেহেতু স্কেলেটাল মাসেল। এরকম আমার দেখতে হয়ে যাবে মাসেলটা। কেমন? তো এগুলোকে আমরা বলছি গাঢ় ব্যান্ড। গাঢ় ব্যান্ড। আর এগুলোকে বলছি হালকা ব্যান্ড। আর এগুলো তো নিউক্লিয়াস। সিনসাইটিয়াম, যেটাকে আমরা বলেছি অত্যাধিক নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস থাকে, যেটাকে আমরা সিনসাইটিয়াম বলছি। তো এইটাকে যদি আবার আমরা জুম করি, তাহলে আবার কি দেখতে পারবো? এইটাকে জুম করলে আমরা আমাদের যে কন্ট্রাক্টাইল ইউনিট, পেশিকোষের যে সংকোচন একক, আমরা সেটাকে দেখতে পারবো। ওকে, তো পেশিকোষের সংকোচন একক বুঝতে গেলে পরে আমাকে সেই স্ট্রাকচারটাকে করে নিই, তারপর আমরা সেই প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো এইখানে স্ট্রাকচারটা করে দিই হালকাভাবে। এটাকে যদি আমরা জুম করে দেখি, এই পেশিকোষটাকে যদি আমরা জুম করে দেখি, তাহলে এর মধ্যে আমরা কি দেখতে পারবো? সাইড লাইন করে দিলাম, বাট এটাই ইম্পর্টেন্ট পার্ট আমাদের। দুটো লাইন করবো এখানে, আমরা দুটো লাইন নিলাম। লাইনগুলোকে বললাম জেড লাইন। লাইনগুলোকে কি বলছি? জেড লাইন। লাইনগুলো হয়ে গেল জেড লাইন। কেমন? আচ্ছা, এবং মাঝখানে একটা কাল্পনিক লাইন নিচ্ছি, দুটো জেড লাইনের মাঝখানে, যেটাকে বলছি মিডল লাইন বা এম লাইন। এটাকে বলছি মিডল লাইন বা এম লাইন। এই মিডল লাইন থেকে এক ধরনের প্রোটিন তৈরি হবে, এই রকম দেখতে। এক ধরনের প্রোটিন তৈরি হবে মিডল লাইন থেকে। কেমন?
বুঝতে পারছো এটা হচ্ছে মায়োসিন, এটা আমরা কী ড্র করছি, মায়োসিন। তো এরকম মিডল লাইন থেকে বা এম লাইন থেকে একটা প্রোটিনকে আমরা জেনারেট করছি দুই দিকেই। ওকে, এরকম একটা স্ট্রাকচার আমরা জেনারেট করলাম। লম্বা করে দিই। আর জেড লাইন থেকে এক ধরনের প্রোটিন আমার তৈরি হবে, জেড লাইন দুদিক থেকে আমার এক ধরনের প্রোটিন তৈরি হবে। যেটা হচ্ছে আমার অ্যাক্টিন প্রোটিন, যেটা কি হয়ে যাবে, অ্যাক্টিন প্রোটিন, রাইট। এরকম করে স্ট্রাকচারটা দেবো আমরা। কারণ এটা হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে থাকে অ্যাক্টিনটা। কিছুক্ষণ পর আমরা ডিটেল স্ট্রাকচারটা দেখছি। এদিকেও তাই। ওকে, তো এটা হয়ে যাবে অ্যাক্টিন প্রোটিন, এটা হয়ে যাবে অ্যাক্টিন প্রোটিন। জেড লাইন থেকে তৈরি হলো অ্যাক্টিন, এখানে আমার মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিনগুলো এইভাবে থাকে এবং এদের জন্য এই ব্যান্ডগুলো তৈরি হয়। এর জন্য কী তৈরি হয়, এই গাঢ় ব্যান্ড বা হালকা ব্যান্ড অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি। তো দুটো জেড লাইন, মাঝখানে এম লাইন, দুটো জেড লাইনের মাঝের যে টোটাল এরিয়াটা, এই যে মাঝের টোটাল এরিয়াটা, এটাকে আমরা বলছি সার্কোমিয়ার। এই মাঝের টোটাল এরিয়াটাকে আমরা কি বলছি, সার্কোমিয়ার, সার্কোমিয়ার। ওকে, এটাকে কি বলছি আমরা, সার্কোমিয়ার। দুটো জেড লাইনের মাঝের এলাকা, এটাকে সার্কোমিয়ার বলা হয়। সার্কোমিয়ার কাকে বলা হয়, পেশিকোষের সংকোচন একক। এটাকে কি বলা হয়, পেশির সংকোচন একক, কন্ট্রাক্টাইল ইউনিট অফ মাসল। আচ্ছা, এইখানে যেমন গাঢ় ব্যান্ড দেখতে পাচ্ছি, এই পেশির যে বাইরের আবরণী, এটাকে আমরা বলি সার্কোলেমা। এই পেশিকোষ, তার যে প্লাজমা পর্দা, সেটাকে আমরা কি বলে থাকি, সার্কোলেমা। এবং এই পেশিকোষের বাইরে আবার সাপোজ এই পেশিকোষের একদম গায়ে বরাবর লেগে থাকে এন্ডোপ্লাজমিক জালিকিউলাম, রেটিকিউলাম। পেশিকোষের গা বরাবর কি লেগে থাকে, একটা কোষের যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এরও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, বাট এটা কোষের একদম পরিধি বরাবর লেগে থাকে। তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটার নাম হয়ে যায় সার্কোপ্লাজমিক রেটিকুলাম। পেশিকোষের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম কি হয়ে যায়, সার্কো। খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্গাণু সার্কোপ্লাজমিক রেটিকুলাম পেশিকোষের জন্য, কারণ এটাই সংকোচনে হেল্প করে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম ক্যালসিয়াম 2+ সিনথেসিস করে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে কী বেরোয়, Ca2+ বা ক্যালসিয়াম আয়ন এখান থেকে নির্গত হয়। তো যাই হোক, আমরা এখন এই পেশিকোষের সংকোচন একক বা সার্কোমিয়ার নিয়ে আলোচনা করছিলাম। এখানে কতগুলো জোন আছে, যেমন জেড লাইন। তো জেড লাইনের মধ্যে যে জায়গাগুলো আমরা দেখব, এইটুকুনি জায়গা দেখো, এইখানে শুধু অ্যাক্টিনগুলো আছে। এই জায়গাটাকে যদি পয়েন্ট করো, তোমরা পয়েন্ট করো, এই জায়গাটা কাল্পনিক রেখা দিয়ে, তাহলে এইখানটায় আমরা কি দেখতে পাচ্ছি, যে এইটুকুনি জায়গাতে আমার শুধু অ্যাক্টিন আছে। ওকে, তো এই জায়গাটাকে আমরা বলছি আইসোট্রপিক ব্যান্ড বা আই ব্যান্ড। এটাকে আমরা কি বলছি, আই ব্যান্ড। এদিকেও কি রয়েছে, আই ব্যান্ড, যেখানে শুধু আমার কি রয়েছে, অ্যাক্টিন রয়েছে। তো এইদিকে যদি আমি পয়েন্ট করি, আই ব্যান্ড একটু দূরে করছি, জায়গা নেই বলে। আই ব্যান্ড, এখানে কি রয়েছে, অনলি অ্যাক্টিন। এখানে কি রয়েছে, অনলি অ্যাক্টিন। ওকে, আই ব্যান্ডের মধ্যে কি রয়েছে, শুধুমাত্র আমার অ্যাক্টিন রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই এমন একটা জায়গা, এখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে জায়গাটা, যেখানে কিছুটা জায়গা রয়েছে আমার অ্যাক্টিন আর মায়োসিন, মানে অ্যাক্টিনও আছে মায়োসিনও আছে। এই জায়গাটাকে বলবো ও ব্যান্ড। এইটুকুনি জায়গাকে কি বলবো আমরা, ও ব্যান্ড। এইটুকুনি জায়গাগুলোকে আমরা কি বলবো, ও ব্যান্ড। দুই দিকে এরকম ও ব্যান্ড আছে, যেখানে অ্যাক্টিন মায়োসিন দুটোই রয়েছে আমার পার্টিকুলার একটা জায়গায়। তাহলে আই ব্যান্ডের পর এটা কি হয়ে যাবে, ও ব্যান্ড।
ও ব্যান্ড মানে কি ওভারল্যাপিং ব্যান্ড। তাহলে এখানে আমরা করি যদি ও ব্যান্ড, ও ব্যান্ডের মধ্যে কি আছে অ্যাক্টিন প্লাস মায়োসিন আছে, অ্যাক্টিন প্লাস মায়োসিন দেখতে পাচ্ছি। আর কিছু জায়গা রয়েছে যেখানে একদম শুধু মায়োসিনগুলো আছে, যেখানে কি আছে শুধু মায়োসিনগুলো আছে। এইটুকুনি জায়গা দেখো এখানে শুধু মায়োসিন আছে, এটাকে এইচ জোন বলতে পারি আমরা। এটাকে আমরা কি বলতে পারি এইচ জোন, এটাকে আমরা কি বলতে পারি এইচ জোন। তো যেখানে শুধু এইচ জোন এখানে কি রয়েছে অনলি মায়োসিন। আচ্ছা, এরপর আরেকটা জায়গা হবে এই যে জায়গাটা এই মানে ওভারল্যাপিং জায়গা প্লাস এই জোন, এটাকে মিলে বলছি আমরা এ ব্যান্ড, অ্যানাইসোট্রপিক ব্যান্ড। ওকে, এটাকে কি বলছি এ ব্যান্ড, এ ব্যান্ড বা অ্যানাইসোট্রপিক ব্যান্ড। এ ব্যান্ডের মধ্যে কি আছে ও প্লাস এইচ প্লাস ও, এটা আছে মানে ও ব্যান্ড প্লাস হেনসেন্স জোন প্লাস ও ব্যান্ড। ওকে, তো এই টোটাল ব্যাপারটাকে আমরা তখন কি বলছি সার্কোমিয়ার বা পেশির সংকোচন একক। তো পেশির সংকোচন এককের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি একবার রিপিট করে নিই। দুটো জেড লাইন, জেড লাইনগুলো থেকে অ্যাক্টিন প্রোটিনগুলো তৈরি হয়েছে, মাঝখানে জেড লাইন দুটোর মাঝখানে একটা মিডল অঞ্চলে একটা লাইন থাকবে, সেটাকে এম লাইন বলছি। এম লাইন থেকে মায়োসিনগুলো তৈরি হয়েছে। আচ্ছা, যেখানে শুধুমাত্র অ্যাক্টিন রয়েছে সেগুলোকে আমরা আই ব্যান্ড বলছি দুদিকেই। আচ্ছা, যেখানে অ্যাক্টিন এবং মায়োসিন দুটোই একসঙ্গে একটা এরিয়া কভার করে আছে যেটাকে ওভারল্যাপিং অঞ্চল বা ও ব্যান্ড বলছে। আর একটা অঞ্চল যেখানে শুধুমাত্র মায়োসিনটা আছে সেটাকে এইচ জোন বলছে। এইচ জোন আর ও ব্যান্ডগুলোকে মিলে তৈরি হচ্ছে এ ব্যান্ড বা অ্যানাইসোট্রপিক ব্যান্ড। তো এটা হয়ে গেল আমাদের পেশি সংকোচনের একক বা সার্কোমিয়ার। এটাই দেখবো আবার আমরা পেশি সংকোচনের সময় রিডিউস হচ্ছে আবার ইনক্রিজ হচ্ছে, আগের অবস্থায় ফিরে আসছে। সংকোচন হওয়ার পরে এটা সাইজটা ডিক্রিজ করে যাবে, আবার প্রসারণ হলে পরে আবার আগের অবস্থায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। কেমন? তো এটা এবার আমরা ইরেজ করে দিচ্ছি। এবার আমরা যে কন্ট্রাক্টাইল প্রোটিনগুলো রয়েছে পেশি সংকোচনের জন্য দায়ী যে প্রোটিনগুলো, তাদের স্ট্রাকচার, তাদের সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা পেশি সংকোচনের একক দেখে নিলাম, সার্কোমিয়ারের স্ট্রাকচারটা কীরকম হয়। এবার আমরা পেশি সংকোচনের জন্য দায়ী যে প্রোটিনগুলো অর্থাৎ অ্যাক্টিন, মায়োসিন, আরও যে রেগুলেটরি প্রোটিন রয়েছে, কন্ট্রাক্টাইল প্রোটিন, অ্যাক্টিন আর মায়োসিন রয়েছে, এছাড়া কিছু রেগুলেটরি প্রোটিন রয়েছে ট্রোপোনিন এবং ট্রোপোমায়োসিন, সেগুলো স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব। বাট বিফোর দ্যাট এই অস্থিপেশিকে আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটাকে আমরা বলছি রেড মাসেল, আরেকটাকে বলছি আমরা হোয়াইট মাসেল। তো সেটা একটু জেনে নিই। স্কেলেটাল মাসেল ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্ট। একটাকে আমরা বলছি লোহিত পেশি, লোহিত পেশি, আরেকটাকে আমরা বলছি শ্বেত পেশি। রেড মাসেল, হোয়াইট মাসেল, রেড মাসেল আর একটা হচ্ছে হোয়াইট মাসেল। কী জিনিস না, রেড মাসেলের মধ্যে আমার মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকে। রেড মাসেলে কিসের পরিমাণ বেশি থাকে? মায়োগ্লোবিনের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, এই ধরনের পেশি ধীর গতির পেশি হয়, ধীরে ধীরে কাজ করে, ধীর গতির পেশি বলা হয়। রেড মাসেল ইজ নোন অ্যাজ স্লো মাসেল, ধীর গতির পেশি বলা হয়। এক্সাম্পল কি আছে না, আমাদের পায়ের যে পেশি যার নাম হচ্ছে গ্যাস্ট্রোকোনেমিয়াস, পায়ের পেশি গ্যাস্ট্রোকোনেমিয়াস, গ্যাস্ট্রোকোনেমিয়াস, এটা রেড মাসেলের এক্সাম্পল। বা বাইসেপস, ট্রাইসেপস এগুলো হয়ে যাবে আমাদের লোহিত পেশির উদাহরণ। আচ্ছা, এদিকে যদি আমরা চলে আসি, শ্বেত পেশি মায়োগ্লোবিনের পরিমাণ কম থাকে, মায়োগ্লোবিনের পরিমাণ কম থাকে। ওকে, দ্রুত গতির পেশি বলা হয়, খুব ফাস্ট কাজ করে, দ্রুত গতির পেশি। আমাদের মুখ খুব দ্রুত চলে, অনেকেই বলে না খুব মুখ বেশি চলে তোর। তো আমাদের যে চোয়াল, মুখমণ্ডলে যে চোয়াল রয়েছে, সেই চোয়ালের সাহায্যে তো আমরা কথা বলার চেষ্টা করে থাকি বা আমাদের কথা বলতে সেই চোয়ালগুলো সাহায্য করে থাকে। তো চোয়ালের পেশি, চোয়ালের পেশি, চোয়ালের পেশি তার একটা উদাহরণ, এক্সাম্পলে চলে যাবে। এছাড়া আমাদের অক্ষিগোলকের পেশি, আমাদের চোখ খুব মুভ করে খুব তাড়াতাড়ি, অক্ষি গোলকের পেশি, এগুলো হয়ে যাবে আমার হোয়াইট মাসেলের এক্সাম্পল। ওকে, আচ্ছা, এবার আমরা যে কন্ট্রাক্টাইল প্রোটিনগুলো সেটা নিয়ে আলোচনা করব। কন্ট্রাক্টাইল প্রোটিন, আচ্ছা, তো এটা আমি ইরেজ করে দিচ্ছি একবারে, আমার সুবিধা হবে। পেশি সংকোচনের জন্য দু ধরনের প্রোটিন আছে, একটাকে আমরা বলছি কন্ট্রাক্টাইল প্রোটিন, আর একটাকে আমরা বলছি রেগুলেটরি প্রোটিন। একদিকে আমরা করব কন্ট্রাক্টাইল প্রোটিন, কন্ট্রাক্টাইল প্রোটিন
আরেকদিকে আমরা করব রেগুলেটরি প্রোটিন, রেগুলেটরি প্রোটিন। এগুলো বুঝে নিলেই আমরা মাসেল কন্ট্রাকশনটা করতে পারবো। তো কন্ট্রাকটাইল প্রোটিন যেটা, দুটো কন্ট্রাকটাইল প্রোটিন আছে, একটা হচ্ছে অ্যাক্টিন, নাম্বার 1 ইজ অ্যাক্টিন। কীরকম প্রোটিন এটা? না এটা এইরকম দেখতে প্রোটিনটা। আচ্ছা অন্য কালি দিয়ে করি। এইরকম দেখতে একটা অ্যাক্টিন প্রোটিন। এই যে প্রত্যেকটা গোল, এগুলোকে বলা হয় জি অ্যাক্টিন। এগুলোকে কি বলা হয়? জি অ্যাক্টিন বা গ্লোবিউলার অ্যাক্টিন। অর্থাৎ গ্লোবিউলার অ্যাক্টিন প্রোটিন দিয়ে এই অ্যাক্টিনটা তৈরি হয়। গ্লোবিউলার অ্যাক্টিন প্রোটিন দ্বারা এগুলো নির্মিত হয়। ওকে, তো অনেকগুলো গ্লোবিউলার অ্যাক্টিন প্রোটিন মিলে এটা যেটা স্ট্রাকচার তৈরি করেছে, এটাকে আমরা বলছি ফিলামেন্টাস অ্যাক্টিন বা এফ অ্যাক্টিন। এটাকে কি বলা হচ্ছে? এফ অ্যাক্টিন বা ফিলামেন্টাস অ্যাক্টিন। একটা ফিলামেন্ট বা ফিতার মতন স্ট্রাকচার তৈরি করেছে, সূত্রাকার, ফিলামেন্টাস অ্যাক্টিন নামে একে ডাকা হচ্ছে। ওকে, আচ্ছা এবারে এই ফিলামেন্টাস অ্যাক্টিনের কিছু জায়গা রয়েছে, যেই জায়গাগুলোকে ধরো এই জায়গাটা, ধরো এই জায়গাটা, ধরো এই জায়গাটা, ওকে এই জায়গাগুলো, এগুলোকে বলা হয় অ্যাক্টিন মায়োসিন বাইন্ডিং সাইট। এগুলো কী বলা হয়? মায়োসিন বাইন্ডিং সাইট। কেমন? এগুলো হয়ে গেল মায়োসিন বাইন্ডিং সাইট, এখানে মায়োসিনটা যুক্ত হতে সাহায্য করে। আচ্ছা নেক্সট যেটা প্রোটিন, অ্যাক্টিন ছাড়া আরেকটা কী প্রোটিন রয়েছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মায়োসিন। 2 নম্বরে চলে আসবে আমার মায়োসিন। এটা একটা ভারী প্রোটিন মায়োসিন। মায়োসিন দেখতে কীরকম? না এইরকম দেখতে, এইরকম মায়োসিন। ওকে, তো মায়োসিনের দুটো হেড রয়েছে। তো মায়োসিনের যে হেড পার্ট, এটাকে আমরা টেল পার্ট বলছি। এটা টেল, এইটুকুনি জায়গাকে আমরা বলছি নেক, আর এটা হচ্ছে আমার হেড। এই দুটোকে আমরা কি বলছি? হেড পার্ট, হেড মায়োসিন। ওকে, তো এই হেড পার্টের মধ্যে একটাতে থাকে আমার এটিপি বাইন্ডিং সাইট, আর একটাতে থাকে আমার অ্যাক্টিন বাইন্ডিং সাইট। সাপোজ এইখানে রয়েছে আমার অ্যাক্টিন বাইন্ডিং সাইট, এগুলোকে আমরা কি বলছি? অ্যাক্টিন বাইন্ডিং সাইট। আর এইখানে ধরো রয়েছে আমার এটিপি বাইন্ডিং সাইট, এগুলোতে আমরা কি রয়েছে? এটিপি বাইন্ডিং সাইট রয়েছে, এটিপি বাইন্ডিং সাইট, এটিপি বাইন্ডিং সাইট। এখানে এটিপি যুক্ত হবে আর এখানে আমার অ্যাক্টিন যুক্ত হবে। তো এই মায়োসিনকে দুভাগে ভাগ করা হয়েছে, লাইট মেরোমাইসিন, লাইট মেরোমাইসিন, মায়োসিন সরি, লাইট মেরোমায়োসিন, আর একটা হচ্ছে হেভি মেরোমায়োসিন, হেভি মেরোমায়োসিন। লাইট মেরোমায়োসিনে শুধু টেল পার্টটা রয়েছে, আর হেভি মেরোমায়োসিনে নেক প্লাস হেড, নেক প্লাস হেড এই পার্টটাকে বলা হচ্ছে হেভি মেরোমায়োসিন, আর টেল পার্টটাকে বলা হচ্ছে লাইট মেরোমায়োসিন। তো এগুলো হয়ে গেল আমার কন্ট্রাকটাইল প্রোটিনগুলো, রাইট। এদিকে আমরা পড়বো রেগুলেটরি প্রোটিন। রেগুলেটরি প্রোটিনে কে রয়েছে? রেগুলেটরি প্রোটিনে আমার নাম্বার 1-এ আছে ট্রোপোমায়োসিন, ট্রোপোমায়োসিন। ওকে, ট্রোপোমায়োসিন কী করে না, ট্রোপোনিনের যে অ্যাক্টিনের যে মায়োসিন বাইন্ডিং সাইটগুলো সেগুলোকে ঢেকে রাখে। ওকে, তো আগে আমরা অ্যাক্টিনটা করে নিই একবার, নাহলে ট্রোপোমায়োসিনকে বোঝানো সম্ভব না। ফিলামেন্টাস স্ট্রাকচার, সাপোজ এটা অ্যাক্টিন, তো অ্যাক্টিনের এগুলো মায়োসিন বাইন্ডিং সাইট ছিল, এগুলো কি ছিল আমার? মায়োসিন বাইন্ডিং সাইট ছিল, এগুলো মায়োসিন বাইন্ডিং সাইট ছিল। তো এই মায়োসিন বাইন্ডিং সাইটগুলোতে কি হয়? এই মায়োসিন বাইন্ডিং সাইটগুলোতে এরকম করে এই বাবাজি আটকে রাখে এটা। ওকে, এই বাবাজি, এটার নাম হচ্ছে ট্রোপোমায়োসিন। এটা কি হয়ে গেল? ট্রোপোমায়োসিন। ট্রোপোমায়োসিন যেখানে আছে সেটাকে আবার ধরে রাখতে সাহায্য করছে ট্রোপোনিন বলে আর একটা রেগুলেটরি প্রোটিন, ট্রোপোনিন।
ট্রোপোনিন বলে আরেকটা রেগুলেটরি প্রোটিন। এই মায়োসিনটা এখানে যে লেগে থাকবে, ট্রোপোমায়োসিনটা যে ওই মায়োসিন বাইন্ডিং সাইডে লেগে থাকবে, তার জন্য ক্লিপের মতো একটা স্ট্রাকচার, তার জন্য কিসের স্ট্রাকচার, এই ক্লিপের মতো স্ট্রাকচার এগুলোকে ধরে আছে এই জায়গাটাতে। ওকে, ক্লিপের মতো স্ট্রাকচার এগুলোকে ধরে আছে এরকম করে, এগুলোকে কি বলছে, ট্রোপোনিন। এই গোলগুলো কী হয়ে গেল, ট্রোপোনিন। ট্রোপোনিন 3 রকমের হয়, একটা হচ্ছে টিপিআই, সরি এ বি ডি, টিপিটি, আর একটা হচ্ছে টিপিসি, আর একটা কি টিপিসি। টিপিআই কি করে, অ্যাক্টিন মায়োসিন ব্রিজ ইনহিবিট করে, অ্যাক্টিন মায়োসিন ব্রিজ ইনহিবিট করে, বাধা দান করে। অ্যাক্টিন মায়োসিন ব্রিজ হতে দেয় না। টিপিটি কি করে, ট্রোপোমায়োসিনের সঙ্গে যুক্ত হয়ে থাকে, ট্রোপোমায়োসিনের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে, ট্রোপোনিনকে ট্রোপোমায়োসিনের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে। আর টিপিসি কি করে, এটাই আসল, এই ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, এটি ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়, যে ক্যালসিয়াম আমার লাগবে এটি ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়। ক্যালসিয়াম যদি ট্রোপোনিন সির সঙ্গে যুক্ত হয়, তবেই ট্রোপোনিন সি ট্রোপোমায়োসিনকে এক মায়োসিন বাইন্ডিং সাইট থেকে সরিয়ে দেয়, এবং মায়োসিন বাইন্ডিং সাইটগুলো তখন উন্মুক্ত হয় এবং সেখানে মায়োসিন এসে বাইন্ড করতে পারে। ওকে, তো এটা হয়ে গেল আমার প্রোটিনগুলোর স্ট্রাকচার এবং তাদের গঠন। স্ট্রাকচার আর গঠন একই জিনিস, যাই হোক। তো এবার আমরা পড়ব স্লাইড ফিলামেন্ট থিওরি, হাক্সলে অ্যান্ড হাক্সলের দেওয়া পেশি সংকোচনের যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করব। তো এটা আমি রেস করে দিচ্ছি। তো পেশি সংকোচন পড়লে মোটামুটি আমাদের এই মাসল পার্টটা কমপ্লিট হয়ে যাবে, বাট পেশি সংকোচন পড়ার আগে আমাকে মায়োনিউরাল জাংশনটা বুঝতে হবে। নিউরোমাস্কুলার জাংশন মানে এই যে ক্যালসিয়ামটা, হাউ ক্যালসিয়াম হেল্পস ইন মাসেল কন্ট্রাকশন। কারণ মাসেল কন্ট্রাকশনের সময় আমরা স্লাইড ফিলামেন্ট থিওরিতে ক্যালসিয়ামের ভূমিকাটা দেখতে পারবো না, ক্যালসিয়ামের ভূমিকাটা আগেই পালিত হবে, কারণ ক্যালসিয়ামটা এখানে সিগন্যাল হিসাবে কাজ করবে। দেয়ার আফটার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হবে এবং মাসেলটা কন্ট্র্যাক্ট করবে। তো সেই অ্যাকশন পোটেনশিয়ালটা কীভাবে জেনারেট হচ্ছে সেটার জন্য আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মায়োনিউরাল জাংশন, মানে নিউরনটা কীভাবে মাসেলের মধ্যে ওই অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেশন করছে। তো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে মায়োনিউরাল বা নিউরোমাস্কুলার জাংশন, মায়োনিউরাল বা নিউরোমাস্কুলার মায়োনিউরাল জাংশন, এমএনজে, এনএমজেও হয় নিউরোমাস্কুলার জাংশন। সাপোজ এটা একটা পোস্ট সাইন্যাপটিক নিউরন, দিস ইজ দ্য পোস্ট সাইন্যাপটিক নিউরন, ওকে, এবং তার ঠিক কাছে এই জায়গাটায় রয়েছে আমার একটা পেশিকোষ। এখানে কে রয়েছে আমার, সাপোজ এটা একটা আমার পেশিকোষ, এটা কি পোস্ট সাইন্যাপটিক নিউরন, এটা হচ্ছে সরি প্রি সাইন্যাপটিক নিউরন হবে, ওখান থেকে তো তারপর এটা পোস্ট সাইন্যাপটিক নিউরন হতো, এটা যাবে প্রি সাইন্যাপটিক নিউরন। পোস্ট সাইন্যাপটিক নিউরনের গল্প নিয়ে এখানে পোস্ট সাইন্যাপটিক নিউরনের জায়গায় মাসেল থাকবে, প্রি সাইন্যাপটিক নিউরন, আর এটা হচ্ছে আমার মাসেল। তো নিউরোমাস্কুলার জাংশন বা মায়োনিউরাল জাংশন, ভাইস ভার্সা, যাই বলো। নর্মালি কি হয়, অ্যাকশন পোটেনশিয়াল ইন দ্য ফর্ম অফ Na+ এখানে এসে পৌঁছায়। অ্যাকশন পোটেনশিয়াল, আমরা সাইন্যাপটিক ট্রান্সমিশন পড়েছি নার্ভাস সিস্টেমের যে টাইপসগুলো, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর একটা কেমিক্যাল পড়েছিলাম। তো সাইন্যাপটিক ট্রান্সমিশনেরই মতন ঘটনা ঘটবে এখানে, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হবে, এবং এই অ্যাকশন পোটেনশিয়ালের জন্য এইখানে রয়েছে আমার ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2+ আয়ন চ্যানেল। এখানে কি রয়েছে না, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2+ আয়ন চ্যানেল। এটা কি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2+ আয়ন চ্যানেল, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2+ আয়ন চ্যানেল। তো আর এইখানে রয়েছে আমার সাইন্যাপটিক ভেসিকলস, এখানে কি রয়েছে আমার প্রচুর সাইন্যাপটিক ভেসিকলস, যেখানে আমার নিউরো ট্রান্সমিটার রয়েছে ইন দ্য ফর্ম অফ অ্যাসিটাইল কোলিন। ওকে, এগুলোকে আমরা কি বলছি, সাইন্যাপটিক ভেসিকল। এগুলো কি সাইন্যাপটিক ভেসিকল, এগুলো সাইন্যাপটিক ভেসিকল। আর সাইন্যাপটিক ভেসিকলসগুলোর মধ্যে কি রয়েছে, অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, ACH, নিউরো ট্রান্সমিটার। তো যখনই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন আসবে তখনই কি হবে, বাইরে থেকে Ca2+ ভেতরে প্রবেশ করবে, ক্যালসিয়াম 2+ ইনফ্লাক্স হবে, ক্যালসিয়াম 2+ ভেতরে আসলো, দিয়ে সেই ক্যালসিয়াম 2+গুলো এই এর সঙ্গে লাগবে, সাইন্যাপটিক ভেসিকলের সঙ্গে লাগবে। তো সাইন্যাপটিক ভেসিকলগুলো তখন কী হবে, আমার ব্রাস্ট আউট করে যাবে,
সাইন্যাপটিক ভেসিকেলসগুলো কী করবে না ব্রাস্ট আউট করে যাবে। ক্যালসিয়াম 2+ লাগার ফলে ক্যালসিয়াম 2+ লাগলো, দিয়ে সাইন্যাপটিক ভেসিকেলসগুলো ব্রাস্ট আউট করে গেল। সাইন্যাপটিক ভেসিকেলসগুলো কী করলো ব্রাস্ট আউট করলো। স্টেপসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেশন হলো, Na+ আসলো, ফলে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম 2+ আয়ন চ্যানেল খুললো, ক্যালসিয়াম 2+ এন্ট্রি হলো, ক্যালসিয়াম 2+ গিয়ে সাইন্যাপটিক ভেসিকেলের সঙ্গে বাইন্ড করলো, ফলে সাইন্যাপটিক ভেসিকেল ব্রাস্ট আউট হলো এবং রিলিজ অফ নিউরোট্রান্সমিটার। এখানে কী হলো রিলিজ অফ নিউরো ট্রান্সমিটার। তো স্টেপসগুলো আমরা অলরেডি সেখানে আলোচনা করেছি আমাদের নার্ভাস সিস্টেমের যে সাইন্যাপটিক ট্রান্সমিশনগুলোতে, এখানে আর সেই স্টেপসগুলো লিখে সময় নষ্ট করবো না। তো এবার কী হবে, পেশিকোষের মধ্যে এই অ্যাসিটাইল কোলিন বা নিউরো ট্রান্সমিটারগুলোর জন্য রিসেপ্টার আছে। এগুলোর জন্য কী রয়েছে রিসেপ্টার আছে। তো এই রিসেপ্টারের মধ্যে কী হবে, এগুলো হচ্ছে রিসেপ্টার। এই রিসেপ্টারগুলো সঙ্গে লাইগ্যান্ড অর্থাৎ আমার অ্যাসিটাইলগুলো বাইন্ড করবে, অ্যাসিটাইল কোলিনগুলো বাইন্ড করবে। ফলস্বরূপে এখানে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম ছিল, এই পেশিকোষের গায়ে কী ছিল না সার্কোপ্লাজমিক রেটিকুলাম ছিল। এই পেশিকোষের গায়ে কী ছিল সার্কোপ্লাজমিক রেটিকুলাম লেগেছিল। এইটা সিগন্যাল প্রোভাইড করবে। এইটা এখানে কী হবে, এর জন্য এখানে সোডিয়াম প্লাস ইনফ্লাক্স হবে। এই যে সার্কোলেমা, এই সার্কোলেমা দিয়ে কী প্রবেশ করবে সোডিয়াম প্রবেশ করবে, এখানে Na+ এন্ট্রি করবে, সার্কোলেমা দিয়ে সোডিয়াম এন্ট্রি করবে। এবং সোডিয়াম এন্ট্রির এই ঘটনাটাই সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা কি কালোটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম, রাইট? এটা হয়ে গেল সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কি আমার ছিল সার্কোলেমা দিয়ে এই সিগন্যালের জন্য সোডিয়াম প্রবেশ করবে এবং এখান থেকে ক্যালসিয়াম 2+ এরপর নির্গত হবে। এখান থেকে কী বেরোবে ক্যালসিয়াম 2+ নির্গত। এই ক্যালসিয়াম 2+ মাসেল কন্ট্রাকশন করাবে। ওকে, কারণ এই ক্যালসিয়াম 2+ এবার টিপিসি বা ট্রোপোনিন সির সঙ্গে বাইন্ড করবে। এই কার সঙ্গে বাইন্ড করবে ট্রোপোনিন সির সঙ্গে বাইন্ড করবে এবং আমার মাসেল কন্ট্রাকশনে হেল্প করবে। তো বিফোর মাসেল কন্ট্রাকশনের সাইড ফিলামেন্ট থিওরি মায়োনিউরাল বা নিউরোমাস্কুলার জাংশনটা আমাদের বুঝে নেওয়া দরকার হয়েছে। এবার আমরা স্লাইড ফিলামেন্ট থিওরিতে চলে যাবো এবং আমাদের আজকের পড়াটা শেষ করব। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে, এটা লিখবো না, স্লাইড ফিলামেন্ট থিওরি। আমরা কি পড়ছি এখন স্লাইড ফিলামেন্ট থিওরি বা ক্রসব্রিজ ফিলামেন্ট থিওরি বলতে পারি। এটাকে হাক্সলে অ্যান্ড হাক্সলে দুজন হাক্সলে মিলে 1954 সালে এটা আবিষ্কার করেছিল। তো এটা কি জিনিস, এটা একটু আমরা 4টে ছবির মাধ্যমে বুঝে নেব। এর জন্য আমরা 4টে ছবি করব। ওকে, একটা ছবি ওকে, মায়োসিন আর অ্যাক্টিনের এখানে কম্বিনেশনগুলো আমরা দেখাবো। ওকে, নেক্সট ওকে।
এরকম স্ট্রাকচার করতে হবে আমরা। ওকে, তো চারটে ইমেজ, নাম্বার 1 এটা 1 নম্বর, এটা 2 নম্বর ধরে নিই আমরা, দিস ইজ 2, দিস ইজ 3 এবং দিস ইজ 4। প্রথম ক্ষেত্রে দেখো এটা অ্যাক্টিন, এটা ছিল অ্যাক্টিন, আর এটা হচ্ছে আমার মায়োসিন। লালটা কি? মায়োসিন। এটা হচ্ছে আমার মায়োসিন। তো এখানে অ্যাক্টিন আর মায়োসিন এখনও যুক্ত হয়নি। তার কারণ কি, মায়োসিনের যে দুটো হেড পার্ট ছিল তার মধ্যে একটা ছিল অ্যাক্টিন বাইন্ডিং সাইট, আর একটাতে ছিল এটিপি বাইন্ডিং সাইট। তো এটা কি ছিল না, এটিপি বাইন্ডিং সাইট। তার মানে কি এখানে এটিপি লেগে আছে, এখানে কি লেগে আছে? এটিপি লেগে আছে। তো এখানে কি হচ্ছে, এটিপি লেগে থাকার জন্য আমরা লিখতে পারি এখানে এটিপি মায়োসিন মস্তকে লেগে থাকার জন্য, মায়োসিন মস্তকে লেগে থাকার জন্য মায়োসিন এটিপি এর সঙ্গে যুক্ত হতে পারে না। তার ফলে কি এখানে, অর্থাৎ রিল্যাক্স স্টেটে আছে, অর্থাৎ পেশি রিল্যাক্স অবস্থায় আছে। ওকে, নেক্সট ইমেজে কী হচ্ছে, এই এটিপিটা ভেঙে গিয়ে এখানে এটিপিটা ভেঙে গেছে, এডিপি, সরি এটা এখানে রাখি, এটিপি ছিল, এটিপিটা ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করেছে। তাই এখানে কি দেখতে পাচ্ছি, এটিপি ভেঙে যাওয়ার ফলে, যেটা এটিপিএজ উৎসেচক, অর্থাৎ এই মায়োসিনের এটিপিএজ ক্ষমতাও রয়েছে, এটিপি ভেঙে যাওয়ার ফলে ও এডিপি প্লাস আইপি মায়োসিন মস্তকে যুক্ত হওয়ার ফলে মায়োসিন সক্রিয় হয়। মায়োসিন কি হয়? মায়োসিন সক্রিয় হয়, মায়োসিন সক্রিয় হয়। নেক্সট স্টেপে কী হচ্ছে, এবার দেখছি আমরা মায়োসিন সক্রিয় হওয়ার পর মায়োসিন অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হচ্ছে। মায়োসিন 3rd নম্বর স্টেজে আমরা দেখতে পাচ্ছি মায়োসিন অ্যাক্টিনের সঙ্গে ক্রস ব্রিজ ফিলামেন্ট তৈরি করে। আচ্ছা, এখানে কিন্তু এখনও দেখাবো আমার কী লেগে আছে না, এডিপি প্লাস আইপি লেগে আছে। এখানে এবার কী লেগে আছে এটা দেখাবো, এডিপি লেগে আছে এখনও, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট এর মধ্যে লেগে আছে। নেক্সট স্টেজে দেখতে পাচ্ছি যে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট বেরিয়ে গেছে। তো এখানে আমরা লিখব এডিপি প্লাস আইপি মায়োসিন থেকে, মায়োসিন হেড থেকে মুক্ত হওয়ার ফলে পাওয়ার স্ট্রোক তৈরি হয়েছে, পাওয়ার স্ট্রোক জেনারেশন হয়েছে। মানে এডিপি আর পিআইটা এবার এর থেকে বেরিয়ে গেল এবং এটা কি করলো, এইদিকে টানলো। ওকে, এটা কি করলো, পেশিকে এইদিকে ধরে টান দিল। ওকে, এটা লাগলো, এটা ধরে এদিকে টান দিল, পেশিকে কি করলো, এটা ধরে এইদিকে টান দিল। তো ফলে এটা এইদিকে ছিল, এটা আরও এইদিকে চলে আসলো, এটা এইদিকে ছিল, এটা আরও এইদিকে চলে আসলো। কেমন? তো ফার্স্ট স্টেজ এই ছবিটা, নেক্সট এই ছবিটা, নেক্সট ইমেজ এটা, এবং লাস্ট এটা রিভার্ট ব্যাক করবে। আবার এডিপি আর পিআই আবার যুক্ত হয়ে এখানে এটিপি লাগবে মায়োসিন মস্তকে, ফলে আবার মায়োসিনটা কী হবে, এটিপি অ্যাক্টিনের থেকে সরে যাবে। তো রিপিট করি একবার, প্রথমে অ্যাক্টিন ছিল, অ্যাক্টিনের এখানে যদিও ট্রোপোমায়োসিন এইভাবে থাকে, প্রত্যেকটাতে ট্রোপোমায়োসিন থাকে, এখানে ট্রোপোমায়োসিন সরে যাবে জায়গাটা, ঠিক আছে, এখানেও জায়গাটা সরে গেছে। তো
এখানে আমরা সেই ব্যাপারটা বুঝবো না। এখানে আমরা দেখবো স্লাইড কী করে স্লাইড করছে, অ্যাক্টিন কী করে স্লাইড করে আসছে কার উপর, মায়োসিনের উপর দিয়ে। তো স্লাইডটা হচ্ছে কি, অ্যাক্টিন হচ্ছে, স্লাইডটা কিন্তু মায়োসিন হচ্ছে না, মায়োসিন স্লাইড হচ্ছে না, স্লাইড হয়ে আসছে কি ভেতরের দিকে সার্কোমিয়ার রিডিউস হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিন। তো প্রথমে কি হচ্ছে, অ্যাক্টিনের যে দুটো হেড, তার মধ্যে একটা অ্যাক্টিন বাইন্ডিং, মায়োসিনের যে দুটো হেড, একটা অ্যাক্টিন বাইন্ডিং সাইড, একটা এটিপি বাইন্ডিং সাইড। এটিপি যদি মায়োসিনের গায়ে লেগে থাকে তাহলে সে কিন্তু অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হতে পারে না। এবার এটিপি যদি হাইড্রোলাইজ হয়ে যায়, এটিপি যদি এটিপি এর উৎসেচকের দ্বারা বিশ্লিষ্ট হয়ে এডিপি আর পিআই তৈরি করে, তাহলে পরে আমার মায়োসিন হেডটা অ্যাক্টিভ হয়। তারপর গিয়ে মায়োসিন হেডটা এডিপি আর পিআইকে নিয়ে অ্যাক্টিনের বাইন্ডিং সাইডে গিয়ে যুক্ত হয়। এবার এডিপি আর পিআইটা যদি এখান থেকে মুভ করে যায়, সরে যায়, তাহলে পরে এ পাওয়ার স্ট্রোক জেনারেশন করে। এডিপি আর পিআইটা যেই সরে গেল, পাওয়ার স্ট্রোক জেনারেশন করলো এবং অ্যাক্টিনটাকে ভিতরের দিকে টেনে নিয়ে আসলো। ওকে, আবার যদি এটিপি এখানে যুক্ত হয়, তাহলে সেই মায়োসিনটা আবার এটিপি থেকে রিলিজ হয়ে যাবে, অর্থাৎ রিল্যাক্স হচ্ছে। এখানে তাহলে কন্ট্রাকশন হচ্ছে, এখানে রিল্যাক্সেশন। এখানে কি লিখেছি, রিল্যাক্সেশন হচ্ছে, আর এখানে কি লিখবো আমরা, তাহলে কন্ট্রাকশন হচ্ছে। পাওয়ার স্ট্রোক জেনারেশন হয়েছে অ্যান্ড কন্ট্রাকশন হয়েছে, অ্যান্ড কন্ট্রাকশন হয়েছে। তাহলে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন দুটোই ঘটনা আমরা স্লাইড ফিলামেন্ট থিওরির মাধ্যমে বুঝলাম। তো এই হয়ে গেল আমাদের মাসেল সম্পর্কে আলোচনা। তো নেক্সট আমরা, তোমরা যেটা বলছিলে যে স্যার বটানি পার্ট প্ল্যান্ট গ্রুপটা করো, তো মাসেল পার্টটা আমরা শেষ করে দিলাম। এখানে অলফেকশন এবং জেস্টেশন পার্টগুলো একটু, গাস্টেটেশন পার্টগুলো একটু বাকি রয়েছে, সেগুলো সময় পেলে পরে আমি করব। আপাতত যেহেতু নার্ভাস সিস্টেমের এই পার্টগুলো বা মাসেল ফিজিওলজির পার্টগুলো শেষ হয়েছে, এবার আমরা আবার একটু বটানিতে ব্যাক করে যাবো, সেখানে প্ল্যান্ট গ্রুপগুলো নিয়ে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্টসগুলোই আমাকে ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার করে। তো কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে, যার জন্য আমি ভিডিও করার উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই তোমাদের কাছ থেকে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক করতে ভুলবে না। সো থ্যাংক ইউ।